সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব প্রতীক্ষার অবসান, দেশে ফিরছেন হাসিনা, খেলা শুরু ভারতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আসিফ নজরুলের দুর্নীতি কি ফাঁস হতে চলেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আরও 1 বছর সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইউনুসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নোবেলজয়ী সুদখোরের সেই এক্সিট, বিদায় বেলাতেও নিজের থলে ভরতে ভুললেন না ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইউনুসীয় সংস্কারের সরকার, লুটের হিসাব 1470 কোটির ওয়ার্ক অর্ডার, তহবিলে 25 কোটি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব যাওয়ার আগে যা করে গেছেন ইউনুস, তার হিসাব কে দেবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অসন্তুষ্ট অধিকাংশ আমেরিকান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে গত 1.5 বছর ধরে চলেছে রাজনৈতিক টানাপড়েন। পদ্মাপাড়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী পদে শপথও নিয়েছেন। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বলা যায় হাসিনার প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী, আর তিনি ফিরবেন তারেক রহমানের হাত ধরেই। তারেক রহমান কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে একাধিক আলোচনার জন্ম দিয়েছে। বলা হচ্ছে জিয়াপুত্র বোঝাতে চেয়েছেন আগের সরকারের এই সব কর্মকাণ্ডের প্রতি তার বিন্দুমাত্র সমর্থন নেই। তিনি গণতন্ত্রে বিশ্বাসী। গণতান্ত্রিক উপায়ে তিনি একটি রাজনৈতিক দলের মুখোমুখি হতে চান। হাসিনার দেশে ফেরার ব্যাপারে সাউথ ব্লক একটা মস্ত বড় চাল চেলেছে। প্রাথমিকভাবে পদ্মাপাড়ের সদ্য সমাপ্ত নির্বাচনের দিকে তাকিয়ে দেখা যাক। বাংলাদেশে নির্বাচনের কোনো সম্ভাবনা ছিল না। অভিযোগ, পূর্বতন সরকার প্রধান এবং জামাতের গোপন অভিসন্ধি ছিল বাংলাদেশকে আরও একটি পাকিস্তান হিসেবে গড়ে তোলার। কিন্তু তাদের সেই অভিসন্ধি ভেস্তে গিয়েছে। সেই জামাত এখন তাদের ভুল বুঝতে পেরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছে সাউথ ব্লক নিশ্চিত ছিল বর্তমানে বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। অতএব বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার একটাই উপায় বিএনপিকে যে কোনো উপায়ে ক্ষমতায় আসীন করা। যে ছকে তারেক রহমানকে দেশে ফেরার ব্যবস্থা করে ভারত, ঠিক সেই ছকে ভারত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে চলেছে বলে মনে করছে বাংলাদেশের রাজনৈতিক মহল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। সামরিক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে পুলিশ ও প্রশাসনে। এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা আওয়ামী বিরোধী বলে পরিচিত ছিল তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে তারেক রহমানের নির্দেশেই। পরিবর্তন আনা হয়েছে বিচার বিভাগেও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এই তাজুল ইসলাম হাসিনা এবং তার আমলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তারেক রহমান যদি হাসিনা এবং আওয়ামী লীগের ঘরোয়াপসি চাইতেন, তাহলে না সেনায় পরিবর্তন আনতেন, না পুলিশ ও প্রশাসনিক মহলে তিনি পরিবর্তন আনতেন। এই আমিনুল ইসলাম ভারত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাকে আইসিটি চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমান এই বার্তা দিতে চাইলেন যে তিনি হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার পরিপন্থী। তাছাড়া আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। তিনি দেশে ফেরার আগে দেশে ফিরে একটা কথা বলেছিলেন, নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া জামাত এখন প্রধান বিরোধী দল। সরকারকে তারা নানা ইস্যুতে বেগ দেবে। তাই জামাতের সঙ্গে মোকাবিলা করতে হলে দরকার এমন একটি রাজনৈতিক দলের সাহায্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া তার সামনে আর কোনো বিকল্প রাজনৈতিক দল নেই। সুতরাং তারেক রহমান যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফেরার ব্যবস্থা করবেন, আর আওয়ামী লীগ যাতে আবার জাতীয় রাজনীতিতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাও তিনি করবেন। রাজনৈতিক বিশ্লেষকেরা সেটাই দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন। এদিকে
হজরত শাহজালাল রহমানের মাজার প্রাঙ্গণের দীর্ঘদিনের ধর্মীয় গাম্ভীর্য ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির বিরুদ্ধে। বুধবার ৪ মার্চ রাতে মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে দলটির কেন্দ্রীয় নেতাদের রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় সিলেট জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সিলেটের ইতিহাসে বড় বড় রাজনৈতিক দলের প্রধানরা মাজার জিয়ারত করতে এলেও মাজারের মূল আঙিনায় রাজনৈতিক স্লোগান। তবে বুধবার রাতে এনসিপির ইফতার মাহফিল শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম মাজারে গেলে পরিস্থিতি পাল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামত চলাকালীন সময়েই এনসিপির নেতাকর্মীরা মাজার এলাকায় ভিড় করেন। এক পর্যায়ে সার্জিস আলম মাজারের নারী ইবাদতখানার ছাদে উঠে দিল্লি না সিলেট, আজাদি না গোলামি এমন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেটের সর্বস্তরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মাজারের খাদিম পরিবারের সদস্য মোহাম্মদ নইমুল হোসেন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, শাহজালাল রহমানের মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে আদব নষ্ট করেনি। নারী ইবাদতখানার ওপরে উঠে সার্জিস আলমের এই আচরণ সুফি দরগার আদবের পরিপন্থী। এটি সিলেটের ইতিহাসের অন্যতম জঘন্য কাজ। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মাজার জিয়ারতের নামে এনসিপির এই আচরণ মাজারের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে। সিলেট জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক মাহবুব আলম এই ঘটনাকে পরিকল্পিত অশান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ বলেন, মাজার সব ধর্মের মানুষের কাছে পবিত্র। এখানে রাজনৈতিক স্লোগান দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং এটি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। এদিকে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির হাজার অভিযোগ, ঘুষ বাণিজ্যের অভিযোগ, বিচার বিভাগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ। বলা হচ্ছে, উপদেষ্টা পদে থেকে আসিফ নজরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামিনের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য করেছেন। দেশের বাইরেও অর্থপাচারের অভিযোগ তোলা হচ্ছে আসিফ নজরুলের বিরুদ্ধে। বর্তমানে দুদক এই সব অভিযোগ যাচাই বাছাই করছে বলে জানা গিয়েছে। অভিযোগ অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই ড আসিফ নজরুল উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো উচ্চ আয়ের এলাকার সাব রেজিস্ট্রার পদে ব্যাপক বদলি করেন। এসব লাভজনক পদে নিয়োগ বদলির বিনিময়ে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করা হয়েছে। দুদকে জমা পড়া অভিযোগগুলোতে এই ধরনের লেনদেনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদকে যে কোনো অভিযোগ এলে তা যাচাই বাছাই কমিটি দ্বারা যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ১০০ মার্কের মার্কিং করা হয়। কোনো অভিযোগ ৮০ মার্ক পেলে তা পরবর্তী সময়ে অনুসন্ধানের জন্য গৃহীত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে। ১ ডজনের বেশি দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে দুদকে জমা পড়েছে। অভিযোগগুলো বর্তমানে যাচাই বাছাই করা হচ্ছে। এসব অভিযোগ অনুসন্ধানযোগ্য হলে তা অবশ্যই অনুসন্ধান করা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এদিকে আফিস নজরুলের বিরুদ্ধে অন্যতম অভিযোগ মামলা ও জামিন বাণিজ্য। তার বিরুদ্ধে অভিযোগ, গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে করিয়েছেন তিনি। আসিফ নজরুলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পাশাপাশি তোলা হচ্ছে নৈতিক দুর্নীতিরও অভিযোগ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আমলে মানুষের ন্যায় বিচার না পাওয়ার বিষয়টি সামনে আনা হচ্ছে। সম্প্রতি সাংবাদিক মাসুদ কামাল এক ভিডিওতে বলেন, আনিস আলমিগের নিম্ন আদালতে জামিন না পাওয়ার পেছনে যে আসিফ নজরুলের ভূমিকা ছিল এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এখানে হয়তো টাকা পয়সা পাওয়ার ব্যাপার নেই, কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা অনৈতিক। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি এক সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২ ক অনুযায়ী তাকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে। এর ফলে ক্ষমতা ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন। অবশ্য দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়, তবে এবারের সময়সীমা আগের চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে ৩ মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল।
এর আগে 2006 সালের 29 অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে 3 মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। ড ইউনূসের ক্ষেত্রে এই সময়সীমা 1 বছর নির্ধারণ করে একটি প্রশাসনিক নজির স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে ড ইউনূস দায়িত্ব ছাড়ার পরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের প্রোটোকল ও নিরাপত্তা সুবিধা পাবেন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা। ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার গেজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের ওয়েবসাইটে নেই, যদিও সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট সেখানে থাকে। এ বিষয়ে বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, অনেক সময় কোনো সংস্থা গেজেট হলে গেজেটের আদেশের কপি ওয়েবসাইটে না দেওয়ার নির্দেশনা দেয়, তখন আমরা সেই অনুযায়ী কাজ করছি। এক্ষেত্রেও সরকারি নির্দেশনার কারণেই এটি ওয়েবসাইটে দেয়া হয়নি। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এই প্রজ্ঞাপনে সই করেছিলেন। তিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত। প্রথম আলোকে তিনি এই প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। গেজেটে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা আইন 2021-এর ধারা 2 ক এই প্রদত্ত ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে তাহার দায়িত্ব হস্তান্তরের তারিখ হইতে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল। এর অর্থ ইউনূস আগামী বছরের 16 ফেব্রুয়ারি অবধি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসএসএফ সুবিধা পাবেন। ফলে তার নিরাপত্তার বিঘ্ন ঘটাতে কেউ চাইলে তাকে জীবনের ঝুঁকি নিতে হবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সংস্থার সদস্যদের বিভিন্ন বেষ্টনীতে মোতায়েনের মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এদিকে মানুষ যখন বিদায় নেয় তখন সে সাধারণত নিজের পেছনে কিছু একটা ভালো স্মৃতি রেখে যেতে চায়, কিন্তু ড মোহাম্মদ ইউনূস সেই দলের মানুষ না। তিনি যাওয়ার সময়ও নিজের জন্য যা নেওয়ার নিয়ে গেছেন, রাগঢাক না করেই। গত 10 ফেব্রুয়ারি একেবারে চুপে চাপে তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, ড ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আগামী 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য হবেন এবং বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের নিরাপত্তা পাবেন। প্রজ্ঞাপনটি জারি হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে, কিন্তু মজার ব্যাপার হল আইনটা কি বলে আর উনি কি করলেন সেটা একটু মিলিয়ে দেখলেই চিত্রটা পরিষ্কার হয়ে যায়। 2006 সালের যে আদেশের কথা এখানে প্রাসঙ্গিক, সেখানে বলা ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা পদ ছাড়ার পর সর্বোচ্চ 3 মাস এই সুবিধা পাবেন। 3 মাস, 1 বছর না। আর ড ইউনূস নিজের জন্য সেটাকে 1 বছরে টেনে তুললেন, শুধু নিজের জন্য। বাকি যাদের কথা আইনে ছিল তাদের সময়সীমা কিন্তু বাড়াননি তিনি। এখানেই আসল বিষয়টা। আপনি যদি মনে করেন সময়সীমা 3 মাস থেকে বাড়ানো দরকার, তাহলে সবার জন্য বাড়ান, বিদায়ী রাষ্ট্রপতির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সবার জন্য। কিন্তু উনি কেবল নিজেরটা বাড়ালেন। এই কাজটাকে আইনি ভাষায় যাই বলুন, সহজ বাংলায় এটা নিজের জন্য নিজে আইন বানানো। আইন বিশেষজ্ঞরাও বলছেন এটা সংবিধানের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। কোনো ব্যক্তির জন্য আইন প্রণয়ন করা যায় না, এটা আইনের প্রাথমিক পাঠ। কিন্তু ড ইউনূসের কাছে এই প্রাথমিক পাঠ বোধহয় কখনো পৌঁছায়নি, অথবা পৌঁছেছে কিন্তু নিজের ক্ষেত্রে প্রযোজ্য মনে করেননি। ক্ষমতায় থাকার 18.5 মাসে তিনি কি করেছেন সেটার একটা তালিকা করলে লজ্জায় মাথা নত হয়ে যায়। নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন, নিজের প্রতিষ্ঠানগুলোর সুদ মওকুফ করিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতায় বসে নিজের নামে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছেন। একজন মানুষ ক্ষমতায় এসে এত কিছু নিজের জন্য করতে পারেন সেটা ভাবলেও অবাক লাগে। আর এই সব কিছুর মাথায় এখন এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তকমা। নোবেল বিজয়ী একজন মানুষ, যিনি দরিদ্র মানুষের ক্ষমতায়নের কথা বলে পুরো দুনিয়ায় নাম করেছেন, তিনি ক্ষমতা ছাড়ার আগের দিনগুলোতে নিজের নিরাপত্তা, নিজের সুবিধা, নিজের মামলা নিয়ে ব্যস্ত। এই বৈপরীত্যটা চোখে লাগার মতো। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসক এজাজ মোহাম্মদ শেষ অফিসের দিন 34টা ফাইলে সই করে গেছেন। কথাটা পড়তে যতটা সহজ লাগছে, ঘটনাটা ততটা সহজ না। জাতীয় নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি, যেদিন তার চেয়ার ছেড়ে দেওয়ার কথা, সেদিনও এই লোক 34টা ফাইলে সই দিয়ে গেছেন। এই 34টা ফাইলে ঠিক কী ছিল, কোন কোন প্রকল্পের অনুমোদন ছিল, কার কার পকেটে টাকা যাওয়ার ব্যবস্থা হয়েছিল, সেটা এখনও পরিষ্কার না। কিন্তু নতুন প্রশাসক এসে যা দেখলেন সেটা পরিষ্কার। কর্পোরেশনের ঘরে মাত্র 25 কোটি টাকা, আর মাসের বেতনেই যায় 13 কোটি। 1470 কোটি টাকার টেন্ডার আর ওয়ার্ক অর্ডার দিয়ে যাওয়া হয়েছে, অথচ কর্পোরেশনের তহবিলে টাকা নেই।
এই দুটো তথ্য পাশাপাশি রাখলে একটাই প্রশ্ন মাথায় আসে, এই ওয়ার্ক অর্ডারগুলো কি সত্যিকার অর্থে উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল, নাকি বিদায়ের আগে নির্দিষ্ট কিছু মানুষের হাতে কাজ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল? এজাজ মোহাম্মদ কে ছিলেন সেটা জানা দরকার। তিনি ইউনূস সরকারের আমলে আসিফ মাহমুদের পছন্দের লোক হিসেবে এই পদে বসেছিলেন। আসিফ মাহমুদ তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে, অর্থাৎ প্রশাসকের নিয়োগ থেকে শুরু করে তার কাজের তদারকি পুরোটাই আসিফ মাহমুদের নজরদারিতে হওয়ার কথা। এখন যখন দেখা যাচ্ছে কর্পোরেশনের তহবিল তলানিতে ঠেকেছে আর হাজার কোটি টাকার কাজ বিলি হয়ে গেছে, তখন কেবল এজাজকে কাঠগড়ায় দাঁড় করালেই হবে না। যার ছায়ায় এই লোক বসেছিলেন, যার আশীর্বাদে কাজ করেছেন, সেই আসিফ মাহমুদকেও জবাব দিতে হবে। দুদকের তদন্ত চলমান থাকা অবস্থায় একজন ব্যক্তি কিভাবে ঢাকার মতো একটা বড় সিটি কর্পোরেশনের প্রশাসক পদে বহাল থাকেন, এই প্রশ্নের উত্তর ইউনূস সরকার কখনো দেয়নি। জবাবদিহির কোনো সংস্কৃতিই ছিল না সেই সরকারে। সংস্কারের কথা বলতে বলতে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা নিজেরা কোন ধরনের সংস্কার করেছেন সেটার প্রমাণ এখন সামনে আসছে একটু একটু করে। এদিকে 9 মাস ধরে বলা হলো শুল্কের কথা, শুধু শুল্ক 35 থেকে 20 নামানোর গল্প। মানুষ বুঝল, ঠিক আছে, ট্রাম্পের সঙ্গে একটু দরকষাকষি চলছে, এটুকুই। কিন্তু 9 ফেব্রুয়ারি যে কাগজে সই হল, সেটা দেখে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বললেন তিনি হতভম্ব, স্তম্ভিত। একজন অর্থনীতিবিদ যখন এই শব্দ ব্যবহার করেন, তখন বুঝতে হয় ভেতরে কি আছে। ইউনূস সরকার ক্ষমতায় এসেছিল একটা অসাধারণ মুহূর্তে, মানুষের রক্ত আর ক্ষোভের ভেতর দিয়ে। সেই মুহূর্তের একটা নৈতিক দায় ছিল। কিন্তু যে সরকারের কোনো ভোটের বৈধতা নেই, গণতান্ত্রিক জনম্যান্ডেট নেই, সে সরকার বিদায়ের ঠিক 3 দিন আগে এমন একটা চুক্তিতে সই করে গেল, যার বোঝা বহন করতে হবে আগামী বছরের পর বছর। এটাকে কি বলবো, দায়িত্বহীনতা নাকি সচেতন কৌশল? চুক্তির বিষয়বস্তু এখনও পুরোপুরি জনসম্মুখে নেই, এটা নিজেই একটা সমস্যা। যে চুক্তি দেশের বাণিজ্য নীতি নির্ধারণ করবে, সেই চুক্তির শর্ত কি সেটা দেশের মানুষ জানে না। সিপিডি বলছে এটা WTO নীতির বিরুদ্ধে যায়, বলছে এটা বৈষম্যমূলক, বলছে একটা দুর্বল দেশকে চাপে রেখে এই চুক্তিতে বাধ্য করা হয়েছে। এই কথাগুলো কোনো বিরোধী দলের নেতা বলছেন না, বলছে দেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। তাহলে জবাব কোথায়? বিএনপি এখন ক্ষমতায়, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইউনূস সরকারের প্রতিটি পদক্ষেপে তারা সোচ্চার ছিল বিরোধী আসনে। আজ ক্ষমতায় বসে এই চুক্তি নিয়ে তাদের মুখে কুলুপ কেন? কারণটা সহজ, এই চুক্তি যদি খোলাসা হয়, যদি পুরো শর্ত জনগণের সামনে আসে, তাহলে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হয় চুক্তি বাতিল করো, নয়তো জনগণের কাছে ব্যাখ্যা দাও কেন মানছ। দুটোর কোনোটাই সহজ না, তাই নীরবতাই কৌশল। কিন্তু এই নীরবতার একটা দাম আছে। ইউনূস সরকারকে যারা মার্কিন স্বার্থের পরিচর্যাকারী বলে সমালোচনা করেছেন, তারা এখন বিএনপিকে কি বলবেন? একই চুক্তি মাথায় নিয়ে চুপ করে বসে থাকা সরকারকে? সমালোচনার ভাষাটা কি আলাদা হবে? মোয়াজ্জেম বলেছেন, চুক্তি থেকে বেরোনোর পথ আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বসে আলোচনা করা যায়। এআরটির বদলে একটা দ্বিপাক্ষিক বাণিজ্য কাঠামো বানানো যায়, যেটায় 2 দেশের স্বার্থ থাকবে। এটা অসম্ভব না, কিন্তু এই পথে হাঁটতে হলে আগে স্বীকার করতে হবে যে আগের চুক্তি ঠিক হয়নি। এই স্বীকারোক্তির জন্য যে রাজনৈতিক সাহস দরকার, সেটা বিএনপির আছে কিনা সেটাই এখন প্রশ্ন। ইউনূস গেছেন, কিন্তু যাওয়ার আগে যা করে গেছেন তার জবাব পাওয়ার দাবি জনগণের আছে। আর বিএনপি যদি সেই জবাব না খোঁজে, তাহলে এটা শুধু রাজনৈতিক সুবিধাবাদ না, এটা দায়িত্বের সরাসরি পরিত্যাগ। জয়পুরহাটের কালাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার 6 মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম হারুনুর রশিদ ৪৫। তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ সূত্রে জানা গেছে, গত 3 মার্চ রাতে কালাই উপজেলার মাত্রাই বিয়ালা সড়ক দিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকর্মী আলিম ফিরছিলেন। এমন সময় ওই সড়কের বকুলতলি মোড় এলাকায় কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৮,৫১,০০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নূর আলম বাদী হয়ে হারুনুর রশিদসহ 6 জনকে অভিযুক্ত করে কালাই থানায় মামলা দায়ের করেন। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংবাদ মাধ্যম বিবিসি আজ শনিবার জানিয়েছে, ফোনে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বেসামরিক মানুষ নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পুতিন। এছাড়া দ্রুত সময়ে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধান করার ব্যাপারে জোরারোপ করেন রুশ প্রেসিডেন্ট। অপরদিকে ইরানের জন্মনের প্রতি সমর্থন জানানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সিদ্ধান্তে অধিকাংশ আমেরিকান অসন্তুষ্ট। নতুন এক জরিপে দেখা গেছে প্রায় ৬০% মার্কিন নাগরিক এই হামলার বিরোধিতা করছেন এবং অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের জন্য এসএসআরএস পরিচালিত জরিপ অনুযায়ী ইরানে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার পরপরই করা এই সমীক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়েও ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে। জরিপে অংশ নেওয়া ৬০% আমেরিকান মনে করেন ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। এছাড়া ৬২% মতো ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত। কূটনৈতিক উদ্যোগ নিয়েও রয়েছে প্রশ্ন। মাত্র ২৭% মনে করেন সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র যথেষ্ট কূটনৈতিক চেষ্টা করেছে। বিপরীতে ৩৯% মনে করেন ওয়াশিংটন আরও বেশি কূটনৈতিক প্রচেষ্টা চালানো উচিত ছিল, আর ৩৩% এ বিষয়ে অনিশ্চিত। সামগ্রিকভাবে জরিপে দেখা যায় ৫৯% আমেরিকান ইরানে হামলার সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আর ৪১% সমর্থন জানিয়েছেন। তীব্র বিরোধিতা ৩১%, তীব্র সমর্থনের ১৬%-এর তুলনায় প্রায় দ্বিগুণ। ইরানের সরকার উৎখাতের বিষয়ে মতভেদ রয়েছে। ৪৪% এ ধরনের প্রচেষ্টাকে সমর্থন করলেও ৫৬% এর বিরোধিতা করেছেন। তবে সরাসরি স্থলসেনা পাঠানোর পক্ষে সমর্থন খুবই কম, মাত্র ১২% ইরানে মার্কিন স্থলসেনা পাঠানোর পক্ষে, ৬০% এর বিরোধিতা করেন এবং ২৮% এ বিষয়ে অনিশ্চিত। জরিপে অংশ নেওয়া ৫৬% মনে করেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪% এটিকে খুবই সম্ভাব্য বলে মনে করেন। অন্যদিকে অনেকেই মনে করছেন এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি কমাবে না। ৫৪%-এর মতে এই সামরিক পদক্ষেপের ফলে ইরান বরং যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় হুমকিতে পরিণত হতে পারে। মাত্র ২৮% মনে করেন এতে ইরানের হুমকি কমবে। রাজনৈতিকভাবে এই ইস্যুতে বিভক্তি স্পষ্ট। রিপাবলিকানদের ৭৭% হামলাকে সমর্থন করেছেন, যেখানে স্বতন্ত্র ভোটারদের মধ্যে সমর্থন ৩২% এবং ডেমোক্রেটদের মধ্যে মাত্র ১৮%। রিপাবলিকানদের মধ্যেও আবার বিভাজন দেখা গেছে। মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি অনেক বেশি সমর্থন ও আস্থা দেখিয়েছেন, যেখানে অন্য রিপাবলিকানদের মধ্যে সমর্থন তুলনামূলকভাবে কম। তবে সামগ্রিকভাবে জরিপে দেখা যায় বয়স, লিঙ্গ ও জাতিগত বিভাজন নির্বিশেষে অধিকাংশ মার্কিন নাগরিকই ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা করছেন।